মর্নিং পিএম টু ক্লাস প্রিভিয়াস তেজস্ক্রিয়তা অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস এই ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তেজস্ক্রিয়তা কাকে বলছে, তেজস্ক্রিয়তা কেন ঘটছে, আর কি হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার কি, এর ফলে যে যে কণাগুলি বেরোচ্ছে তাদের কি প্রকৃতি আছে, এইসব সম্বন্ধে আমরা ডিটেলসে জেনেছিলাম। তো আজকে তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করতে করতে আমরা আরেকটা জিনিস যেটা রাখবো, এই যে মানে নিউক্লিয়াসটার যে জিনিসটা ঘটছে তেজস্ক্রিয়তা, এর দুটো জিনিস ঘটছে, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া, এই যে তেজস্ক্রিয়তার ফলে যেটা ঘটছে। তো আজকে আমরা সেগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তো এইগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে গেলে আমাকে আরেকটা জিনিস যেটা মানে ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে আইসোটোপ কাকে বলছে। আইসোটোপ, আইসোটোপ কোনটাকে বলছে এগুলো আমরা জানি, তারপর আমরা একটু রিক্যাপ করে নেবো পুরোনো জিনিসটাকে। যে একই মৌলের বিভিন্ন ভরযুক্ত কিন্তু একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন পরমাণুগুলিকে পরস্পরের কি বলছে, আইসোটোপ বলছে। আর এই ঘটনাটাকে বলেছে আইসোটোপি। তো ধরি একটা পরমাণু আছে, এইটা এক্স একটা পরমাণু, এখানে সাপোজ ধরি আমার আছে এ, এটা কি হলো, এটা হচ্ছে ভর সংখ্যা, আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, পারমাণবিক সংখ্যা ধরলাম এম। এর আইসোটোপ হবে, এটা কি হবে, একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাহলে এর আইসোটোপ হবে এমই হবে, কিন্তু এইটা কি হবে, আলাদা হয়ে যাবে। তাহলে এই দুটো হচ্ছে কি, এক্স ওয়াই হচ্ছে পরস্পরের আইসোটোপ, বিভিন্ন ভর, ভর হচ্ছে বিভিন্ন, কিন্তু পারমাণবিক সংখ্যা কি হচ্ছে এক। এটা গেল আইসোটোপ, আইসোটোপের কনসেপ্ট। আইসোবার কাকে বলছে, আইসোবার, আইসোবার যেটাকে বলছে বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে বলা হচ্ছে আইসোবার। এক্ষেত্রে আমরা কি উদাহরণ দিতে পারি, যেমন আমি একটা ধরলাম থোরিয়াম আছে, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, আর এটা ভর সংখ্যা হচ্ছে 234। আমরা যদি এখন এটা দেখি, এটারও ভর সংখ্যা হচ্ছে কত হবে 234, কিন্তু পারমাণবিক সংখ্যা কত হবে 91। তাহলে আমার এখানে কি হলো, একই ভর সংখ্যা বিশিষ্ট হলো, কিন্তু পারমাণবিক সংখ্যা কি হচ্ছে সরি আলাদা। তো এটা হচ্ছে বলা হচ্ছে একে অপরের আইসোবার। আমরা এরকম আরো উদাহরণ দিতে পারি, যেমন কি আছে পটাশিয়ামের 40, এটা হচ্ছে 19, আর ক্যালসিয়ামের কত, এটা 40, এটা হবে 20। তাহলে এটা হচ্ছে কি একে অপরের আইসোবার, ক্যালসিয়াম আর পটাশিয়াম। আরেকটা যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আইসোটোন। তাহলে যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা বিভিন্ন, তাদের বলা হচ্ছে আইসোটোন। এটা উদাহরণ কি হবে, তাহলে আমার সংজ্ঞাটা কি বললো, যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বিভিন্ন, তাদের বলা হচ্ছে আইসোটোন। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো, ধরি আছে সিলিকন, এটা হচ্ছে 30 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 13, পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, তাহলে নিউট্রন কত হচ্ছে 30 মাইনাস 14 সমান 16 আমরা এখানে পাচ্ছি। এখন যদি আমরা ফসফরাস ধরি, ফসফরাস হচ্ছে 31 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে ভর সংখ্যা কত 31, পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 15, তাহলে এর ক্ষেত্রে নিউট্রন কত হচ্ছে 31 মাইনাস 15 সমান 16। সালফার যদি ধরি 22, এটা হচ্ছে 16, তাহলে এখানে ভর সংখ্যা কত 22, পারমাণবিক সংখ্যা কত 16, তাহলে নিউট্রন সংখ্যা কত হচ্ছে 22 মাইনাস 16 ইজ ইকাল টু, সরি এটা হবে এটা ভুল লিখলাম, যেটা এটা সালফার 32, সালফার হবে 32, তাহলে সালফার হচ্ছে 32 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাহলে এখানে কত হচ্ছে 30, নিউটন হচ্ছে 32
-16 সমান হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে একে অপরের আইসোটোপ। তাহলে আইসোটোপের হলে কি হলো, ভর সংখ্যা বিভিন্ন, প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা বিভিন্ন। এখানে একটা উদাহরণ দিয়ে দেখায়, এটা হবে Cl35 ক্লোরিনের 17, ক্লোরিনের আইসোটোপ আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে 37, আর এটা কত হবে 17। তাহলে আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যা বিভিন্ন, প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা হচ্ছে বিভিন্ন। আইসোটোনের ক্ষেত্রে ভর সংখ্যা বিভিন্ন, প্রোটন সংখ্যা বিভিন্ন, নিউট্রন সংখ্যা কি হচ্ছে একই। আর আইসোবারের ক্ষেত্রে কি হচ্ছে, ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা বিভিন্ন, নিউট্রন সংখ্যা বিভিন্ন। তাহলে আমরা এই কয়েকটা জিনিস পেলাম। তাহলে আমরা এই আইসোটোপ এবং আইসোবার এবং আইসোটোন কেন জিনিসটা জানলাম, সেটা আমাদের জানা দরকার। আইসোটোপ কি হচ্ছে, যখন কোনো তেজস্ক্রিয় বিকিরণে কি হচ্ছে, প্রথমে একটা আলফা কণা নিঃসৃত হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথমে একটা আলফা কণা নিঃসৃত হচ্ছে, তারপরে কি হচ্ছে, পরে কি হচ্ছে, দুটো বিটা কণা নিঃসৃত হয়ে যাচ্ছে, দুটো বিটা কণা নিঃসৃত হচ্ছে। তখন যে অপত্য মৌলটা পাওয়া যায় সেটা হচ্ছে মূল মৌলটার আইসোটোপ। আমাকে ভালো করে মনে রাখতে হবে, প্রথমে কি হচ্ছে, প্রথমে একটা আলফা কণা বের হচ্ছে, তারপরে পরপর দুটো বিটা কণা নিঃসরণ হয়ে যাচ্ছে। তাহলে যে অপত্য মৌলটা পাওয়া যাচ্ছে সেটা কি হচ্ছে, মূল মৌলটা থাকছে তার আইসোটোপ। এটা বোঝা গেল। এরপর আমরা দেখবো আইসোবারটা কেন জানলাম। আইসোবার যখন কোনো তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় বিকরণে ওই মৌল থেকে কি হচ্ছে, একটি বিটা কণা নিঃসরণ হচ্ছে, যে অপত্য তেজস্ক্রিয় মৌলটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রথম যে মৌলটা ছিল তার হচ্ছে আইসোবার। তাহলে এক্ষেত্রে যদি তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে, সেখানে কি হচ্ছে, একটা বিটা কণা নিঃসরণ হচ্ছে তেজস্ক্রিয়তার জন্য, একটাই মাত্র বিটা কণা নিঃসরণ হচ্ছে। তাহলে যে অপত্য মৌলটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে মূল যে মৌলটা ছিল সেটা হচ্ছে আইসোবার। এই দুটো জিনিস বোঝা গেল। এরপরে আমরা কি জানবো, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। নিউক্লিয় বিভাজন কাকে বলছে, এই যে ব্যাপারটা যেটা হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দুটো জিনিস ঘটছে, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো এই দুটো জিনিসের মধ্যে কোথায় কি ঘটছে, আমরা যে পরমাণুর বিক্রিয়া হচ্ছে, পারমাণবিক বিক্রিয়া হচ্ছে, আমাদের পারমাণবিক বিক্রিয়া থেকে কি করছি, শক্তি উৎপন্ন করছি। এই যে শক্তি উৎপন্ন করছি, তো এই শক্তিগুলো কোন বিক্রিয়ার জন্য হচ্ছে সেটা আমরা জানবো। সূর্য আছে, সূর্যতে কি ধরনের বিক্রিয়া হচ্ছে আমরা সেটাও জানবো। তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো দ্বারা আঘাত করলে কি হচ্ছে, পরমাণুটি অন্য মৌলের পরমাণুতে পরিণত হচ্ছে, এটা আমরা জানলাম। এটা কি হচ্ছে, একটা কৃত্রিমভাবে হচ্ছে, একটা প্রাকৃতিকভাবে হচ্ছে। এটার জন্য ঘটানোর জন্য কি কি আলফা কণা, মানে ঘটানোর জন্য আলফা কণা, ডয়টন, প্রোটন ইত্যাদি আলফাযুক্ত কণাগুলো কি করছে, বেশি কার্যকরী হচ্ছে এই ঘটনাটা ঘটানোর জন্য। তাহলে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কোনটাকে বলছে, কোনো ভারী পরমাণুর কেন্দ্রককে ধীর গতি নিউটন কণা কি করছে, দিয়ে আঘাত করলে ভারী পরমাণুর কেন্দ্রকটি বিভাজিত হয়ে দুটি সমভর বিশিষ্ট টুকরোয় বিভক্ত হয়ে যায়, এবং সেই সঙ্গে কি করছে, কয়েকটি নিউট্রন কণা সৃষ্টি করছে আর প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তির উদ্ভব করছে। একে কি বলছে, নিউক্লিয় বিভাজন। তাহলে আমরা জানবো নিউক্লিয় বিভাজন কাকে বলছে। একটু সংজ্ঞাটা লিখে নেব, যে নিউক্লিয় বিভাজন কাকে বলছে। নিউক্লিয় বিভাজন কি বলছে এটাকে, যে কোনো ভারী পরমাণুর কেন্দ্রককে, কোনো ভারী পরমাণুর কেন্দ্রককে কি করছে, ধীর গতি নিউটন কণা দিয়ে, ধীর গতির নিউটন কণা কি হচ্ছে, দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাত করলে কি হবে, ভারী পরমাণুর কেন্দ্রকটি
ভারী পরমাণুর কেন্দ্রকটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট টুকরো বিভক্ত হয়ে যায়। বিভাজিত হয়ে প্রায় সমভর বিশিষ্ট টুকরোতে বিভাজিত হয়ে যায়। এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন কণা এবং প্রচুর পরিমাণে নিউক্লিয় কি করছে, নিউক্লিয় শক্তি উৎপন্ন করছে, শক্তির উদ্ভব হয়। এটা বোঝা গেল। তাহলে এই ঘটনাকে বলছে নিউক্লিয় বিভাজন। আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা কি দেখব? এটা কি হচ্ছে, একটা উদাহরণ দিয়ে যদি বোঝায়, এইটা আছে একটা, এটা দিলাম U235, এটা 92। এটাকে কি করছে, আমরা কি করছি, একটা নিউটন কণা দ্বারা আঘাত করছি। যখনই আঘাত করবে এটা কি হবে, একটা কি হবে, ইউ নিউটন বেড়ে যাবে, এটা থাকবে 292। এরপর কি হবে, এখান থেকে আর একটা হবে এখানে, এটা উৎপন্ন হচ্ছে, এখানে আমরা দেখব এটা হবে 56 141। তার সাথে কি হবে, একটা নিউটন কণা বেরোবে, আর একটা নিউটন কণা বেরোবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বেরোবে একটা, আর একটা নিউটন কণা বেরোবে, আর এখানে কি হবে, Kr3692। যে যোগগুলো কত হচ্ছে আমার, এখানে 233 হচ্ছে, 233, তিনটে নিউটন কণা হচ্ছে, এখানে হচ্ছে ক্রিপ্টন আর বেরিয়াম, এই দুটো আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা বলতে পারি যে একটা U9235 কে যখন আমরা নিউটন কণা দ্বারা আঘাত করছি, তখন কি হচ্ছে, এটি 56 পারমাণবিক বিশিষ্ট সংখ্যা একটা বেরিয়াম পরমাণু নিউক্লিয়াস, আর একটা কি হচ্ছে ক্রিপ্টন, যার পারমাণবিক সংখ্যা কত, 36। এই দুটো পরমাণুতে বিভক্ত হয়ে যাচ্ছে, তার সাথে কি উৎপন্ন হচ্ছে, কিছু শক্তি উৎপন্ন হচ্ছে। এখন যদি এটা আমরা একটু লিখে নিই, U92 235 U92 235 প্লাস এখানে কি হচ্ছে 1, এদের কি উৎপন্ন হচ্ছে, U236, এটা থেকে যেটা যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বেরিয়াম, এটা হচ্ছে বেরিয়াম 56 141, প্লাস উৎপন্ন হচ্ছে ক্রিপ্টন, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 92, প্লাস উৎপন্ন হচ্ছে কত, তিনটে নিউটন, প্লাস শক্তি উৎপন্ন হচ্ছে।
তো আমরা এটা পেলাম, এই শক্তিটা কত পরিমাণ হচ্ছে, তো এমইউ, এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এটা গেল আমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তো এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। এরপর আমরা যেটা জানবো যে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। তো এইভাবে যখন এটা হতে থাকছে, এখন যদি কি হচ্ছে, এখন যেখানে যদি আমি একটা, এখানে কি হচ্ছে, একটা আমরা ইউরেনিয়াম পরমাণু দেখিয়েছি। এখানে যদি এবার যখন আমরা অনেকটা একটা পরমাণু নিচ্ছি, একটা মৌল নিচ্ছি, সেখানে নিশ্চয়ই অনেকগুলো পরমাণু আছে। তো কি হচ্ছে এবারে, এটা যখন এখানে আঘাত করছে, তখন আমার তিনটে নিউট্রন তিনটে নিউট্রন কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। এই তিনটে নিউট্রন কি হচ্ছে, আবার যে পরমাণুটা আছে U9235, তাদেরকে গিয়ে আঘাত করছে। আঘাত করার ফলে কি হচ্ছে, আবার শক্তি উৎপন্ন হচ্ছে, পরমাণু দুটো এতে ভেঙে যাচ্ছে, বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, এর পরের বারে যদি হয়, এ যখন যাবে তখন কি করবে, এ আরো তিনটে নিউট্রন উৎপন্ন করবে। এ গিয়ে কি করবে, আরো তিনটে নিউট্রন উৎপন্ন করবে। এ গিয়ে আঘাত করে কি করবে, আরো তিনটে নিউট্রন উৎপন্ন করবে। তাহলে এখানে কটা হলো, তিন তিন দিন 6 দিন 9। তাহলে একটা আঘাত করে আমি এখানে কত পাচ্ছি, একটা দুটো তিনটে। পরের বার এই তিনটে যখন এই পরমাণুটা থাকছে, আরো যে পরমাণুগুলো আছে সেগুলো যখন আঘাত করছে, তখন কি উৎপন্ন হচ্ছে, 9টা উৎপন্ন হচ্ছে। 9 থেকে আবার ওই 9টা থেকে আবার তিনটে তিনটে করে, তিনটে কত বেরোবে, 3 কিউ হবে, সেখানে 27টা হবে। তো এইভাবে কি হবে, তাহলে প্রথমবারে যে শক্তিটা বেরোলো, আমার এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট বেরোলো। এখান থেকে আবার কি করবে, 200 200 200 করে বেরোবে, এখানেও 200 200 200 করে বেরোবে, এখানেও 200 200 করে বেরোবে। তাহলে এইভাবে কি হবে, বাড়তেই থাকবে। এটাকে বলা হচ্ছে চেন রিয়াকশন। ঠিক আছে, তো এইটা কি হবে, আরো বেশি করে শক্তি উৎপন্ন হবে। তার ফলে কি হবে, এটা আর কন্ট্রোলের মধ্যে থাকবে না, সেটা ক্ষতি থাকবে। এবার কি হবে, এই যে U9235 ছিল এই মৌলের মধ্যে, একটা মৌলের মধ্যে তো অনেকগুলো নিউক্লিয়াস থাকছে এরকম U9235, তো সেখান থেকে কি হবে, যে অনেকটা শক্তি উৎপন্ন হবে, যেটাকে কি হবে, আর কন্ট্রোলে করা যাবে না। তাহলে সেটা কি হবে, একটা ধ্বংস। এটাকে যদি কন্ট্রোলে না করা হয়, তাহলে এই যে বাড়তে 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 একটা বিশাল সংখ্যক একটা রিয়েকশন চলেই যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা মারাত্মক শক্তি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলছে, শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। চেন রিয়াকশন বলছে, তাহলে যে বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনের হার অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে থাকে, মানে অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, এবং সমগ্র বিভাজন প্রক্রিয়াটি একটি শৃঙ্খলের মতো স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকে, সেই বিভাজনকে বলছে এই শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। তাহলে আমি অ্যাড বলে দিই সংজ্ঞাটা কি বলছে, যে বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনের হার অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে থাকে, এবং কি হচ্ছে, সমগ্র বিভাজন প্রক্রিয়াটি কি হচ্ছে, একটি শৃঙ্খলের মতো স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকে, সেই বিভাজনকে বলছে, সেই বিভাজন বিক্রিয়াকে বলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। তাহলে এই যে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটা, এটা ক প্রকার হতে পারে, এটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া আমরা কোথায় দেখতে পাই, পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় চুল্লি, যেটা হচ্ছে যেখানে পারমাণবিক শক্তি উৎপন্ন হচ্ছে, যে শক্তিকে আমরা কাজে লাগাচ্ছি মানব সভ্যতার কাজে, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। আর অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় হচ্ছে, পারমাণবিক বোমা, যেটা ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হচ্ছে। কেন কি, এটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা কি হচ্ছে, ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হচ্ছে, পারমাণবিক বন্ধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক বোমায় কি উৎপন্ন ব্যবহার হয়, ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239। তাহলে যেটা ব্যবহার হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম 32 আর প্লুটোনিয়াম 39। এটা কোথায় কখন বের হয়েছিল, 6ই আগস্ট একটা বম ফেলা হয়েছিল জাপানে, যার নাম ছিল লিটল বয়। লিটল বয়, এটা ছিল ইউরেনিয়ামের বম। আর এটা হচ্ছে প্লুটোনিয়াম 239, এটার নাম ছিল ফ্যাট ম্যান। এটা কোথায় ফেলা হয়েছিল, নাগাসাকিতে 9ই আগস্ট। আমরা দেখেছি কি হয়েছিল জাপানের পরমাণু বোমা ফেলার পর। তাহলে পারমাণবিক বোমা গেল কি হচ্ছে, অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ। আর নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া আমরা বললাম কি, নিউক্লিয় চুল্লি। তাহলে নিউক্লিয় চুল্লি কাকে বলছে, তাহলে এই যে অনিয়ন্ত্রিত শক্তিটাকে, এটাকে মানব সভ্যতার কল্যাণকর কাজের জন্য কি ব্যবহার করছে, নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে নিয়ন্ত্রিত বিভাজন ঘটানো সম্ভব।
এই নীতির উপর ভিত্তি করে এখানে বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এবং এই তাপশক্তি যখন নিয়ন্ত্রিত করা হচ্ছে, মানে এই তাপশক্তি দিয়ে কি হচ্ছে, জল ফোটানো হচ্ছে, যে স্টিম হয়ে সেটাকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে। তাহলে যে ব্যবস্থার সাহায্যে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে কি করা হচ্ছে, মানুষের কল্যাণকর কাজে ব্যবহার করা হচ্ছে, সেই বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন করা হচ্ছে, সেই তাকে বলা হচ্ছে নিউক্লিয় চুল্লি। তাহলে এই চুল্লিতে কি হচ্ছে, স্টিম ফুটিয়ে টারবাইন চালিয়ে তড়িৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে এই নিউক্লিয় চুল্লি মানে অর্থাৎ এই দুটো ব্যবস্থা আছে। নিউক্লিয় চুল্লি তাহলে দুটো ব্যবস্থা, আমরা একটু লিখে দেখে নেবো। আমরা যদি দেখি নিউক্লিয় চুল্লি একটা ব্যবস্থা, একটা হচ্ছে এটা হচ্ছে এ নাম্বার, বি নাম্বার হচ্ছে গৌণ নিউট্রন নিয়ন্ত্রক। এই দুটো ব্যবস্থা, এই দুটো ব্যবস্থার সাহায্যে আমরা কি করছি, যে বিক্রিয়াটা হচ্ছে তাকে নিয়ন্ত্রিত করা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি নিউক্লিয় চুল্লি কাকে বলছে। নিউক্লিয় চুল্লি কাকে বলছে, নিউক্লিয় চুল্লি হচ্ছে এর প্রধান অংশটি হচ্ছে চুল্লি। এখানে কি হচ্ছে, এর বিভিন্ন বিভিন্ন অংশ আছে, যে নিউক্লিয় চুল্লিটা যেখানে যার বিভিন্ন বিভিন্ন কাজ করা হয়। বিভিন্ন বিভিন্ন অংশের কি হচ্ছে, বিভিন্ন বিভিন্ন কাজ আছে, যেগুলো কি হচ্ছে এই পারমাণবিক যে বিক্রিয়াটা হচ্ছে, যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা যেটা হচ্ছে, সেটাকে কি হচ্ছে এর নিয়ন্ত্রণ করে। সেটা আমরা একটু এখন জেনে নেব কিভাবে এটা নিয়ন্ত্রণ করছে। তাহলে প্রথমে আমরা যেটা কি দেখব, এর একটা অংশ আছে জ্বালানি দণ্ড। জ্বালানি দণ্ড, এই দণ্ডটা কি করছে, এটা হচ্ছে বিভাজনক্ষম পদার্থ। যেমন এই ইউবি 235 এর অক্সাইডকে দণ্ডের আকারে জ্বালানি দণ্ড রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে তেজস্ক্রিয় মৌলটাকে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় অংশটা কি আছে, দ্বিতীয় অংশটা যেটা আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রক। এখানে কি থাকে, এখানে যেটা থাকে সেটা হচ্ছে থাকে ক্যাডমিয়াম আর বোরন, এই দিয়ে কি হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। 3 নম্বর অংশটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে মডারেটর। এখানে কি থাকে, মডারেটর থাকে। মডারেটর কি করে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ধীর গতিতে নিউট্রন দ্বারা সংঘটিত হয়। এটা কি হচ্ছে, ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা সংঘটিত হচ্ছে। তাহলে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তীব্র গতি গৌণ নিউট্রনের বেগ কমিয়ে দিয়ে ধীর গতিতে আনা হয়, যেন জ্বালানি দ্বন্দ্বটা কি হয় ওগুলিকে সহজে ধরতে পারে। তাহলে এই মডারেটর কি করছে, আরো নিউক্লিয় বিভাজন ঘটাতে সাহায্য করছে। আসলে কি বলছি, যখন একটা বিক্রিয়া ঘটছে তখন কি হচ্ছে, যে 3টে নিউট্রন উৎপন্ন হলো, ধরো ইউরেনিয়াম 235 কি হচ্ছে একটা নিউট্রন আঘাত হলো, সেখান থেকে কি হচ্ছে 3টে নিউট্রন উৎপন্ন হচ্ছে, সেগুলো অতিরিক্ত গতিবেগে থাকে, সেগুলো বেগগুলোকে কমিয়ে এনে যাতে আরো কি করে ইউরেনিয়ামের পরমাণুকে আঘাত করে, সেই জন্য গতিবেগগুলোকে ওদেরকে ঠিক করা হয়। এটা কি কি দিয়ে করা যেতে পারে এই মডারেটরটা, এই মডারেটর হয় কি ব্যবহার করে, মডারেটরকে এই জ্বালানি হিসাবে কি হয়, ভারী জল ব্যবহার করা হয়। মডারেটরের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, ভারী জল বা D2O ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করা হয়, গ্রাফাইট ব্যবহার করা হয়। এরপর কি থাকছে, 4 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে কুল্যান্ট। কুল্যান্ট কি জিনিস, চুল্লির ভেতরে কি হচ্ছে, উৎপন্ন বিপুল পরিমাণ যে তাপ হচ্ছে সেটাকে কমানোর জন্য একটি তরলকে কুল্যান্ট হিসাবে এই চুল্লির নিচে দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এটা হচ্ছে তাকে বলা হচ্ছে কুল্যান্ট। এই কুল্যান্টের কাজ তাহলে কাজটা কি হলো, যে তাপটা হচ্ছে এই তাপটাকে কমানোর জন্য। এতে কি ব্যবহার করা হয়, এই কুল্যান্টের মধ্যে দিয়ে নলের সাহায্যে জলের প্রবাহ করা হচ্ছে। তাহলে কুল্যান্ট থেকে কি হচ্ছে, তাপ সংগ্রহ করে জল স্টিমে পরিণত হয়। এই স্টিম থেকে কি হচ্ছে, টারবাইন চালিয়ে জেনারেটর চালানো হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবং এই তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষা পাওয়ার জন্য, তাপকে ধরে রাখার জন্য কি হচ্ছে, চুল্লিটাকে এই যে চুল্লিটা থাকে সেই পুরো বেদ দিয়ে, মানে স্টিলের পুরো বেদ দিয়ে ঢাকনি দিয়ে বদ্ধ করা থাকে। তাহলে এই ব্যাপারগুলো আমার ক্লিয়ার হলো। একটা নম্বর হলো জ্বালানি দণ্ড। সেই জ্বালানি দণ্ড কি থাকছে, সেখানে আমার যে ফুয়েলটা অর্থাৎ মানে মেন যেটা জিনিস, আমার ইউরেনিয়ামটাকে একটা অক্সাইড রূপে সেবার দণ্ডের উপরে রাখা হচ্ছে, দণ্ড হিসেবে রাখা হচ্ছে। দ্বিতীয় নম্বর থাকছে নিয়ন্ত্রক দণ্ড, যেখানে কি ব্যবহার করা হচ্ছে ক্যাডমিয়াম আর বোরন। এই নিয়ন্ত্রক দণ্ড কি করছে,
এই নিউট্রনগুলোকে শোষণ করে, ওদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। এই নিউট্রনগুলো যদি শোষণ না করতো ক্যাডমিয়াম বা বোরন, এই নিউট্রনটা শোষণ করে কি হচ্ছে, এই আরো অনিয়ন্ত্রিতভাবে হতে থাকতো, তাহলে আরো প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হতো, তাহলে যেটাকে নিয়ন্ত্রণ করা যেত না। তাহলে নিয়ন্ত্রক দণ্ড কি করছে, ক্যাডমিয়াম বা বোরন এটা কি করছে, ওই নিউট্রনগুলোকে শোষণ করে নিচ্ছে। মডারেটর কি করছে, মডারেটর যেটা করছে, যে ইলেকট্রনটা যে গতি অতিরিক্ত গতি সম্পন্ন থাকে সেগুলো কি হচ্ছে গতিটাকে ধীর গতিতে কমিয়ে আনছে, যাতে কি করছে সে আরো যে ইউরেনিয়ামের পরমাণুগুলো যেগুলো আছে সেগুলোকে আঘাত করতে পারে উপযুক্ত গতিতে। আর এই জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হচ্ছে, ভারী জল বা ডিটুও, গ্রাফাইট। 4 নম্বর হচ্ছে কুলেন্ট। কুলেন্ট কি হচ্ছে, কুলেন্টটা জলের প্রবাহ করা হচ্ছে, যেটা কি হচ্ছে অতিরিক্ত তাপ নিয়ে এনে কি যেটা স্টিমে পরিণত করছে, স্টিমে পরিণত হচ্ছে, স্টিমটাকে দিয়ে টারবাইন চালিয়ে জেনারেটর চালানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর এই নিউক্লিয়ার চুল্লিটাকে পুরু বেদযুক্ত স্টিলের ঢাকনি দিয়ে বন্ধ রাখা হয়, কারণ কি এর যে তেজস্ক্রিয় বিকিরণ সেটা হাত থেকে রক্ষা হওয়ার জন্য। এরপর আমরা একটা জিনিস দেখেছিলাম, আমরা 1 নম্বর দেখেছিলাম নিউক্লিয় চুল্লি, আর বি অপশনে কি দেখেছিলাম ছিল গৌণ নিউট্রন নিয়ন্ত্রক। এই গৌণ নিউট্রন নিয়ন্ত্রক কোনটা, গৌণ নিউট্রন নিয়ন্ত্রক। এটা কি ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, এটা যেমন পুরো ব্যাপারটার মধ্যে এটা আছে, এটা একটা আলাদা একটা জিনিস। এখানে থাকছে ক্যাডমিয়াম এবং বোরন ব্যবহার করা হচ্ছে, এগুলো কি হচ্ছে নিউট্রনগুলোকে শোষণ করে নিচ্ছে, শোষণ করে নিজের আইসোটোপে পরিণত হচ্ছে। ক্যাডমিয়াম আর বোরন এগুলো কি হচ্ছে নিজের আইসোটোপে পরিণত হয়ে যাচ্ছে, আইসোটোপে পরিণত হয়ে যাচ্ছে, যেগুলো কিছু তেজস্ক্রিয় নয় উৎপন্ন করছে। এটা আমরা এখান থেকে এরকম কি বলতে পারি যে ক্যাডমিয়াম ছিল, ক্যাডমিয়াম এর হচ্ছে 43 আর এটা হচ্ছে 113, এখান থেকে কি হচ্ছে এটা উৎপন্ন হচ্ছে, এই এটাকে নিয়ে নিচ্ছে শোষণ করে নিচ্ছে, তাহলে কি হচ্ছে ক্যাডমিয়াম 43 তো হবে, এটা এটা কি হয়ে যাবে 114 প্লাস গামা রশ্মি উৎপন্ন করবে। তিনি বোরনের ক্ষেত্রে কি হবে, বোরনের ক্ষেত্রে নিয়ে নিয়ে নেবে, বোরনের জন্য আছে এটা 5 ছিল, এটা 10 হবে, প্লাস একটা নিউটনকে নেবে, যদি নেয় তাহলে কত হবে, এটা 5 এটা 11 হবে, প্লাস গামা রশ্মি এটা উৎপন্ন করবে। এটা গেল নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর হ্যাঁ, নিউক্লিয় দুর্ঘটনা পর্যন্ত কিছু কিছু ঘটনা আছে, যেমন চেরনোবিল দুর্ঘটনা 1986 কি হয়েছিল 26 এপ্রিল, সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে, যার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় কি হয়েছিল কোনো বায়ুমণ্ডলে মিশে গিয়েছিল, অনেক 31 জন মানুষের মৃত্যু ঘটেছিল, অনেক মানুষ অসুস্থ হয়ে গেছিল। এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা হচ্ছে ফুকুশিমা ডাইচি দুর্ঘটনা, সেটা হচ্ছিল 2011 সালে 11ই মার্চ, জাপানের ফুকুশিমাতে কি হয়েছিল, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক ভয়াবহ নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল সেখানে, সেখানে 6টির মধ্যে 3টি নিউক্লিয়ার চুল্লি উত্তপ্ত করে গলন ঘটেছিল, যার ফলে কি হয়েছিল তেজস্ক্রিয়তা ছড়িয়ে গিয়েছিল। তাহলে এই দুটো ঘটনা, একটা হচ্ছে চেরনোবিল ঘটনা 1986 26 এপ্রিল, আর হচ্ছে ফুকুশিমা ডাইচি দুর্ঘটনা যেটা হচ্ছে 2011 এর 11ই মার্চ। এরপরে আমরা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আমরা পড়বো নিউক্লিয় সংযোজন। আমরা দেখলাম কি যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা হচ্ছে পারমাণবিক ক্ষেত্রে হচ্ছে, তাহলে নিউক্লিয় সংযোজনটা কি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলছে সেটা আমরা একটু দেখে নেব। নিউক্লিয় সংযোজন হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াসে অতি উচ্চ উষ্ণতায়, অনেকটা উষ্ণতা লাগে এবং চাপে যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, তার ফলে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এখানে কি হচ্ছিল আগেরটাতে হচ্ছিল ভেঙে যাচ্ছিল নিউক্লিয়াসটা ইউরেনিয়াম থেকে, দুটো যেমন ভেঙে গেল, একটা বেরিয়াম একটা হচ্ছে ক্রিপ্টনে ভেঙে ভেঙে গেল। এখানে কি হচ্ছে উচ্চ উষ্ণতায় এবং অতিরিক্ত চাপে ভারী নিউক্লিয়াস গঠন করছে, মানে একটা পরমাণু নিউক্লিয়াস কি হচ্ছে যুক্ত হয়ে গিয়ে একটা অন্য একটা পরমাণু নিউক্লিয়াস গঠন করছে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করেছে, তাকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তাহলে লিখবো নিউক্লিয় সংযোজন কাকে বলছে, যে নিউক্লিয় বিক্রিয়ায়
2 বা তার বেশি হালকা, 2 বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি হচ্ছে? অতি উচ্চ উষ্ণতায়। এটা কত হবে? প্রায় 10⁷ কেলভিনের কাছাকাছি। এবং চাপে কি হচ্ছে? ভারী নিউক্লিয়াস গঠন করে। তো হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। আর কি করে? এবং কুল তাপ শক্তি একে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। একটা উদাহরণ দিই আমরা, হাইড্রোজেনের একটা পরমাণু, তার সাথে কি হচ্ছে? হাইড্রোজেনের আর একটা পরমাণু এই উচ্চ তাপে আর উচ্চ চাপে যুক্ত হচ্ছে। দেখি হচ্ছে হিলিয়ামের পরমাণু উৎপন্ন করছে, একটা নিউটন বের করছে, প্লাস কি করছে? 3.27 MeV ইলেকট্রো ভোল্ট উৎপন্ন করছে। এটা হচ্ছে নিউক্লিয় সঞ্চালন বিক্রিয়া। তাহলে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা মৌলের কেন্দ্রক পরস্পর সংযোজিত হয়ে অপেক্ষাকৃত কি হচ্ছে ভারী কেন্দ্রক উৎপন্ন করছে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণে শক্তি নিঃসরণ করে, তাকে বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে এটা আমরা দেখতে পারি শুধুমাত্র হাইড্রোজেন। আবার এটা কি হতে পারে? হাইড্রোজেনের সাথে আবার এই হাইড্রোজেনের সাথেই কি হবে? এর সাথে এটা 1H2 আছে, আমি যদি এখন 1H3 করি, তাহলে এখানে উৎপন্ন হবে হিলিয়াম 4 উৎপন্ন হবে, এখানে উৎপন্ন করবে, এখানে কি করবে? শক্তি উৎপন্ন করবে। তো এইটা এভাবে ঘটে থাকে। তো সংযোজন বিক্রিয়া কি করে ঘটানো যায়? সাধারণ হাইড্রোজেন এবং ডয়টেরিয়াম, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন 1H1, আর ডয়টেরিয়াম কোনটা? 1H2। ট্রাইটিরিয়াম আছে, ট্রাইটিয়াম, সেটা হচ্ছে 1H3। এইগুলো কি হচ্ছে? প্রাকৃতিক কেন্দ্রগুলি হলো কি? পজিটিভ আধানযুক্ত কণা। সুতরাং এই কণাগুলির মধ্যে কি হচ্ছে? কুলম্ব একটা বিকর্ষণ বল করছে। আবার এগুলো খুব উচ্চ শক্তি সম্পন্ন। 1H2 মানে অর্থাৎ ডয়টেরিয়াম কণা দ্বারা সংযোজন বিক্রিয়া ঘটনা। তাহলে এই নিউক্লিয়াসের সংযোজন ঘটাতে গেলে কি হচ্ছে? ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বলকে অতিক্রম করতে হয়। এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। মানে যখন সংযোজন হচ্ছে তাহলে দুটো ধনাত্মক বল 1H2, এই এটা এটা একটা, তাহলে কি হচ্ছে? যখন এটা সংযোজন ঘটছে তখন কি হচ্ছে? দুটোই ধনাত্মক, তাহলে একটা বিকর্ষণ বল থাকছে, এই বিকর্ষণ বলটা কি হচ্ছে? অতিক্রম করতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে? প্রচুর শক্তির প্রয়োজন হচ্ছে। এই শক্তিটা অতি উচ্চ উষ্ণতা এবং চাপে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। তাহলে একটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? একটা তাপ নিউক্লিয় বিক্রিয়া। তাহলে আমরা এখানে বললাম কি 10⁷ কেলভিন, এত উষ্ণতা এটা কি হচ্ছে? বিক্রিয়াটা ঘটছে। এই এত উষ্ণতা বিক্রিয়াটা ঘটছে যে কি হচ্ছে? যখন এত উষ্ণতা দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? অণুগুলোর কি হচ্ছে? গতিশক্তি পেয়ে যাচ্ছে। সেই গতিশক্তির জন্য কি হচ্ছে? এই কুলম্বীয় বাধা, কুলম্বীয় কোনটা? এই যে বিকর্ষণ বলটা, প্রোটনের সাথে প্রোটনের বিকর্ষণ বলটা, বা একই আধানের যে ধনাত্মক আধানের সাথে বিকর্ষণ বলটা কি হচ্ছে? অতিক্রম করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ফলে হালকা মৌলের কুলম্বীয় বিকর্ষণ বল, এই আর হালকা মৌল কেন নেওয়া হচ্ছে? হালকা মৌলের কুলম্বীয় বিকর্ষণ বলটা কম হওয়ার জন্য কি হচ্ছে? অতি তাড়াতাড়ি মানে সহজেই উচ্চ উষ্ণতায় সহজেই এটা কি হচ্ছে? যুক্ত হয়ে যেতে পারছে। তাই তাই এখানে কি হচ্ছে? হাইড্রোজেন মৌল নেওয়া হচ্ছে। তাহলে সংযোজন বিক্রিয়ার ভিত্তিতে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটে। তাহলে পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, আর হাইড্রোজেন বোমার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন এই দুটো কিন্তু খুব কনফিউশন করে। ঠিক আছে? হাইড্রোজেন বোমার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় যুক্ত হয়ে যাওয়া, আর পরমাণু বোমার ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন।